প্রণয়ের কাব্য কলমে ইশক পর্ব ৪৫। এনামুল খান ঘর ছেড়ে চলে যাওয়ার পর দেখতে দেখতে অনেকক্ষণই কেটে গিয়েছে। প্রায় ২০-২৫ মিনিট পার হয়ে গেছে। বাইরের নির্জনতা যেন ক্রমশ ঘনীভূত হচ্ছিল, আর ঘরের ভেতরে নিস্তব্ধতার বুকে একা একা বসেছিল উৎস। বিছানার এক প্রান্তে স্তব্ধ হয়ে বসে সে ভাবছিল তার মামার বলে যাওয়া ওই কথাটা নিয়ে। তার ভাবনায় এখন দুটি ভিন্ন সুর প্রতিধ্বনিত হচ্ছে। প্রথমত, এনামুল খানের কথা শুনে তার ভেতরে এক ধরনের তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। জীবন যে কত বিচিত্র রং বদলায়, তবু এই তাচ্ছিল্যের পেছনে তার মনে কোনো ক্ষোভ বা আক্ষেপ নেই। আর দ্বিতীয়ত, যে ছোট মামা এতদিন পাথরের মতো কঠিন, নির্মম আর অনমনীয় ছিলেন, তিনি কিভাবে এক লহমায় এমন মোমের মতো গলে গেলেন। ভেবে ভেবে তার ঠোঁটের কোণে একচিলতে ম্লান ও রহস্যময় হাসি ফুটে উঠল। কিন্তু পর মুহূর্তেই উৎসের চোখ জুড়ে আছড়ে পড়ল এক অচেনা মলিনতার ছায়া। সেই সাথে আবার কি যেন একটা জরুরি বিষয় মনে পড়ে যেতেই তার ভেতরের চপলতা ধুয়ে মুছে সাফ হয়ে গেল। এক পলক টেবিলের উপর রাখা চশমাটার দিকে তাকিয়ে সেটা চোখে আটতে আটতে সে হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে সে এগিয়ে গেল রুমের এক কোণে রাখা তার লাগেজটার দিকে। জিপার খুলে সে ভেতরে হন্য হয়ে কি যেন খুঁজতে শুরু করলো। মিনিট পাঁচেক ব্যাগ ওলট পালট করেও যখন কাঙ্ক্ষিত বস্তুটির দেখা মিলল না, তখন তার মনে পড়ল উপমা বেগম তো আগেই তার সমস্ত জিনিসপত্র আলমারিতে গুছিয়ে রেখেছিলেন। উৎসের পদক্ষেপ এবার আলমারির দিকে। কাঠের ভারী পাল্লা দুটো খুলতেই সে সেখান থেকে এক অদৃশ্য অনুসন্ধানে নেমে পড়ল। আলমারির প্রতিটা সেলফ, প্রতিটা ড্রয়ার সে বারবার তন্ন তন্ন করে পড়ছে, কিন্তু কোথাও সেটা পেল না। ধীরে ধীরে তার চোখে মুখে ভর করল চরম হতাশা আর গভীর চিন্তা। কপালে এক হাত চেপে মুষ্টিবদ্ধ আঙুলগুলোতে চাপ দিয়ে সে বিরক্তিকর এক দীর্ঘশ্বাস ফেলল। কি হয়েছে উৎস, কি করছিস? দরজার কাছে দাঁড়ানো উপমা বেগমের গলায় চিন্তার ছায়া। মায়ের মিষ্টি কণ্ঠস্বর শুনে উচ্চ একরাশ হতাশা মাখা দৃষ্টিতে ওনার দিকে তাকালো। উপমা বেগম ঘরের ভেতরে পা রেখে আবারও শোধালো, এত এত খুঁজছিস বলতো? উৎস একটু থমকে দাঁড়িয়ে বলল, আমার ব্যাগে একটা খুব গুরুত্বপূর্ণ কাগজ ছিল ম্যাম। তুমি কি সেটা কোথাও সরিয়েছো? খুঁজে পাচ্ছে না তো। উপমা বেগমের সূক্ষ্ম ভ্রু দুটো এক লহমায় কুঁচকে উঠল। চোখের চাহনিতে ধরা পড়ল এক সন্দেহের আভাস। তিনি শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিসের কাগজ? মায়ের মুখের অভিব্যক্তি দেখেই উৎস খুব ভালো করে বুঝে গেল পরিস্থিতি আর বাড়াতে চাইল না সে। কথাটা এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে তৎক্ষণাৎ নিজের মুখের গাম্ভীর্যের এক আস্তরণ টেনে আনলো। চুলগুলো হাত দিয়ে পেছনের দিকে একটু ঠিক করে নিয়ে শান্ত গলায় বলল, ছেড়ে দাও। নীলের খাবার রেডি হয়েছে মাম? উপমা বেগম মৃদু মাথা নেড়ে উত্তর দিলেন, হ্যাঁ রেডি। উৎস আর কোনো প্রশ্ন করল না। ভেজা চুলের জলকণাগুলো আলতো করে মুছে নিয়ে বলল, চলো তবে। কিন্তু উপমা বেগম এক পাও এগোলেন না। তিনি থমকে দাঁড়িয়ে ছেলের ফ্যাকাশে মুখের দিকে তাকালেন। ওনার কণ্ঠে এক গভীর সংশয় ভরা প্রশ্ন ভেসে এলো, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছিস তো উৎস? সত্যি সামনাসামনি হতে পারবি ওই মানুষটার? মায়ের মুখে এমন এক অচেনা প্রশ্ন শুনে উৎসের পা দুটো যেন মেঝের মাঝে আটকে গেল। সে এক মুহূর্তের জন্য সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। উৎস কোনো উত্তর দিল না, কারণ কিছু সত্যের আসলে কোনো ব্যাখ্যা হয় না। সে কোনো কথা না বলে ধীর পায়ে এগিয়ে এসে আলতো করে মায়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিল। মিনতিস্বরে মিশিয়ে কিছু গলায় বলল, চলো না মম প্লিজ, এমনিতেও আমার খুব খিদে পেয়েছে। উপমা বেগম ছেলের এই অসহায় আবদারের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। গত কিছুদিনে কি এক ঝড়ো ঝাপটা বয়ে গেছে এই ছেলেটার উপর দিয়ে। কত কষ্ট, কত ঝড় একাই নিজের বুকের ভেতরে চেপে রেখেছে সে। তাও আজকে বহুদিন পর ছেলেকে একটু স্বাভাবিক দেখাচ্ছে। ওনার বুকের ভেতরের ভার কিছুটা হলেও হালকা মনে হচ্ছে। ছেলের দিকে তাকাতেই উপমা বেগমের চোখ আটকে গেল উৎসের সুন্দর মুখশ্রীতে। গালের উপর হালকা খোসা খোসা দাড়ি গজিয়েছে।
যা তার অবয়বকে এক গম্ভীর আভিজাত্য এনে দিয়েছে। আর এই যে এখন একটু হাসলো সে। দাড়ির এই ঘন আড়ালে ছেলের এতদিনের মিষ্টি টোনটা যেন একদম ঢাকা পড়ে গেছে। উপমা বেগম নিজের অগোচরেই মনে মনে একটু হাসলেন। তারপর ধীর পায়ে সামনের দিকে পা বাড়ালেন। উৎস নিচে নেমেছিল মূলত একটা বিশেষ উদ্দেশ্যে। নিজের হাতে তৈরি এলিজার খাবারটুকু সে নিজ হাতেই খাইয়ে দেবে। কিন্তু সেখানে গিয়েই পুরো পরিকল্পনাটা যেন ভেস্তে গেল। আর গন্ডগোলটা বাঁধলো অন্য কেউ নয়, তার বেস্ট ফ্রেন্ড স্বয়ং জেনিফার। উৎস এলিজার ঘরে পা রেখেই থমকে দাঁড়ালো। দরজায় দাঁড়িয়ে সে দেখলো জেনিফার অতি আদরে পরম মমতায় নিজ হাতে এলিজাকে চামচ মেপে খাইয়ে দিচ্ছে। বোনকে মা হতে যাওয়ার খুশিতে জেনিফারের যেন আত্মহারা অবস্থা। ওর ছোট বোনের পেটে আরেকটা পুষ্পু আসছে, এই এক অনাবিল আনন্দে তার পুরো মুখ যেন কানায় কানায় ঝলমল করছে। হবেই বা না কেন, বড় বোনের তো এমন দিনে খুশিতে আটখানা হওয়ারই কথা। পাশে বসে আছে এই এমিও। পুষ্পু এমির ফর্সা মুখটাতেও এক মিষ্টি নিষ্পাপ খুশির ছোঁয়া। কিন্তু ঘরের এই আনন্দঘন আবহে কেবল একজন মানুষের ভেতরটা দাউ দাউ করে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। উৎস। উৎস ঘরে ঢোকার পর থেকে এলিজা একবারের জন্য ওনার দিকে চোখ তুলে তাকালো না। চোখ তুলে তাকানো তো দূর, যেন উৎস নামের কোনো মানুষই ওই ঘরে বিদ্যমান নেই। অথচ জেনিফারের সাথে হেসে হেসে কথা বলছে, গল্পে মেতে উঠছে নিখুঁত ছন্দে। এলিজার এই চরম অবহেলা আর আলতো চয়ন এড়িয়ে চলা উৎসের ধমনীতে আগ্নেয়গিরির লাভা ঢেলে দিচ্ছিল। নিজের মনের ভেতর ক্ষোভের আগুন চেপে সে মনে মনে ওশানকে খুঁজতে লাগলো। কই গেল এই ছেলেটা? আজকে ওর বউ আমার সাথে কি কাণ্ডটা ঘটালো? ঠিক তখনই দরজার আড়াল থেকে রোহানি উকি দিল, শান্ত গলায় বলল, ভাইয়া চলো, মামুনি তোমাকে নিচে খেতে ডাকছে। আর বাবাও বললেন তোমার সাথে নাকি খুব জরুরি কিছু কথা আছে। উৎস আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে নিজের অপমান বাড়ালো না। সে শুধু আর চোখে এলিজার দিকে তাকিয়ে বলল, চলো। তবে ঘর ছেড়ে বের হওয়ার আগে সে মিষ্টি করে এমিকে উদ্দেশ্য করে ডাক দিল, এমি চলো, আমার সাথে এসো। এমিও আর দেরি না করে গুটিসুটি পায়ে লাফাতে লাফাতে উৎসের দিকে এগিয়ে এলো। উৎস এমিকে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়া মাত্রই এতক্ষণ এতক্ষণ ধরে এতক্ষণ ধরে ধরে রাখা এলিজার সেই গাম্ভীর্যের মুখোশটা এক নিমেষে খসে পড়ল। দরজার ফাঁকা পথটার দিকে চেয়ে এলিজা একটা ভেংচি কেটে উঠল। নিজের মনের সমস্ত রাগ আর অভিমান উগরে দিয়ে বিড়বিড় করে বলল, হুম, ভাব যত, কত ভাব দেখাচ্ছে যেন আমার জন্য চিন্তায় মরে যাচ্ছে। এলিজার কথায় জেনিফার খিলখিল করে শব্দ করে হেসে উঠল। এলিজার গাল দুটো টিপে দিয়ে রসিকতায় সুরে বলল, একদম ঠিক করেছো এলি। এই উৎসকে এত সহজে একদম ক্ষমা করবে না। কত বড় সাহস দেখেছো? এতদিন তোমাকে দূরে রেখে এত কষ্ট দিয়েছে, এত সহজে ছাড় পাওয়া উচিত নয় ওর। জেনিফারের কথাটা নেহাতি রসিকতা আর খোঁচা মারার উদ্দেশ্য ছিল। এলিজা বলল, একদমই তাই করব। খাওয়া দাওয়া শেষে ড্রয়িং রুমের সার্বিক পরিবেশটা বেশ জমজমাট থাকার কথা থাকলেও হঠাৎ করেই এক অস্বস্তিকর থমথমে নীরবতা এসে জেঁকে বসলো। আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন রোহানের বিয়ে। যে বিয়ে ঘিরে পুরো বাড়ি আলোয় আলোয় সেজে উঠেছে, চারপাশে উৎসবের আমেজ। সেই বিয়ের ডেট নাকি রোহানি এক লহমায় পিছিয়ে দিতে চায়। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে এই মুহূর্তে সে কোনোভাবেই বিয়ে করবে না। মেয়ের এমন উদ্ভট আর গোয়ার্তুমি সিদ্ধান্ত শুনে ওর মা সহ পরিবারের প্রায় প্রত্যেকেই রেগে মেগে একবারে অগ্নিশর্মা। বাড়িঘর সাজানো শেষ, কেনাকাটা প্রায় চূড়ান্ত, আর ঠিক এই শেষ মুহূর্তে এসে মেয়ে নাকি নতুন নাটক শুরু করেছে। উৎসের তীক্ষ্ণ নজর এড়ালো না রোহানির এই অস্বাভাবিক আচরণ। সে রোহানির দিকে তাকিয়ে শান্ত অথচ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর রুহি? হঠাৎ করে এখন বিয়ের তারিখ পিছিয়ে চাইছিস কেন? রুহানি নিজের থমথমে মুখটা আরো গোমরা করে ফেললো। বলল, এলিজা অসুস্থ, আর আমি এখানে সেজেগুজে নাচতে নাচতে বিয়ে করব ভাইয়া? ও কতটা উত্তেজিত ছিল এই বিয়েটা নিয়ে, কত কি প্ল্যান করেছিল, অথচ এখন কিছুই করতে পারছে না। শরীরটা এত দুর্বল।
এলি সুস্থ না হওয়া পর্যন্ত আমি কোনোভাবেই এই বিয়ে করব না। আগেও পুরোপুরি ভালো হোক, আমাদের সাথে আনন্দে মেতে উঠুক, তারপর বিয়ে। প্লিজ ভাইয়া, তুমি সবাইকে একটু বুঝিয়ে বলো না। তুমি তো এই বিয়ের জন্য সবটা করলে। রোহানী একদম অবাধ্য শিশুর মতো হাত পা গুটিয়ে গোধরে বসে রইল। তার চোখে মায়া মেশানো জেদ আর এলিজার কথা ভেবে উপস্থিত সবার সব রাগ যেন এক নিমিষেই কর্পূরের মতো উবে গেল। উৎসের মতো শক্ত মনের মানুষ সহ পরিবারের বড়রাও শেষমেশ এই পুচকে মেয়েটার জেদের কাছে হার মানতে বাধ্য হলো। আসলে রোহানের কথাটা মিথ্যে নয়। এক মেয়ে অসুস্থ আর আরেক মেয়ে বিয়ে করবে। পরিস্থিতি কিছুটা শান্ত হতেই এনামুল খান নিজের গম্ভীর গলার স্বর কিছুটা নরম করে বললেন, কিন্তু রুহি, আত্মীয় স্বজনকে নিয়ন্ত্রণ আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করার যে একটা বড় ব্যাপার রয়েছে, সেটার কি হবে? উপমা বেগম একটা থালার ঢাকনা সরাতে সরাতে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আত্মীয় স্বজনদের তো আজই আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্র পৌঁছে দেওয়ার কথা ছিল ভাইয়া, কিন্তু সকাল থেকে এলিজার এই কাণ্ড আর হসপিটালের দৌড়াদৌড়িতে যা হয়ে গেল তার তো আর কোনো কিছুই হয়ে ওঠেনি। এনামুল খান বললেন, ভাবি সেটা না, আমি বলছি শাহির ভাইয়ের ব্যাপারটা। উনি তো মনে হয় অলরেডি সবকিছুই করে ফেলেছে। সবাই যখন চিন্তায় আকুল, রোহানি তখন এক ঝটকায় দাঁড়িয়ে পড়ল। একরাশ রাগে আর জেদে গাল ফুলিয়ে বলল, আমি যা বলেছি সেটাই শেষ কথা। আমি এখন বিয়ে করব না মানে করবই না। কথাটা শেষ করেই সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। ভারী পদক্ষেপে এক প্রকার রাগ দেখিয়ে নিজের রুমের দিকে হনহন করে চলে গেল। উৎস ওর রাগী অবয়বের দিকে তাকিয়ে মৃদু হাসল। তারপর এনামুল খান ও বাকিদের দিকে চেয়ে অভয় দেওয়ার ভঙ্গিতে বলল, ঠিক আছে, আপনারা কেউ দুশ্চিন্তা করবেন না, আমি চাচ্চুকে বুঝিয়ে বলবো। একরাশ স্বস্তির নিঃশ্বাস ফেললো সবাই। পরিস্থিতি কিছুটা হালকা হলেও উৎস মনে মনে এক চরম দুষ্টুমি ভরা আতঙ্কে মেতে উঠল। সে মনে মনে ভেবেই হেসে আকুল হলো, রাহিল যখন এই দুঃসংবাদটা শুনবে যে বিয়ে পিছিয়ে যাচ্ছে, ছেলেটা যে কি ভীষণ ঝটকাটা খাবে। তবে এত সব আলোচনা, উৎকণ্ঠা আর কোলাহলের মাঝে সবচেয়ে ব্যতিক্রমী এবং নীরব মানুষটা ছিল উষান। মুখে সেই চিরচেনা ফিসেল হাসি নেই, কোনো চপলতা নেই। কি হলো হঠাৎ ওর? উষান একবার নিঃশব্দে চোখ তুলো চোখ দুটো তুলল, উৎসুকে একবার দেখে নিয়ে নামিয়েও নিল। গভীর ঘুমের অতল তলিয়ে যাওয়া এলিজা হঠাৎ এক অদ্ভুত অনুভূতিতে জেগে উঠল। চারপাশের নিস্তব্ধতায় সে অনুভব করলো খুব আদুরে আর নিবিড় এক বন্ধনে সযত্নে আবদ্ধ হয়ে আছে সে। উদরের উপর চাদর ভেদ করে কারো একজোড়া অতীব কোমল হাতের ছোঁয়া আর অন্য হাতটি অতি পরম মায়ায় তার রেশমি চুলের ভাঁজেই বিলি কেটে দিচ্ছে। এমন অচেনা স্পর্শে এক নিমিষে ঘুম ভেঙে গেল তার। কোন এক অজানিত আতঙ্কে বুকটা ধক করে উঠেছে, সে শরীর দিয়ে তীব্র ভয়ে লাফিয়ে উঠতে চাইল। আ চিৎকারটা ঘরের বাতাস ছড়িয়ে পড়ার আগেই অন্ধকার ভেদ করে একটা মায়াবী হাত এসে শক্ত করে তার মুখটা চেপে ধরল। ভয়ে আতঙ্কে এলিজার কপাল বেয়ে এক চিলতে ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ল। বুকের ছটফটানি তখন তুঙ্গে। ঠিক তখনই খুব কাছ থেকে একদম কানের লতিতে উষ্ণ শ্বাস ফেলে কেউ একজন অতি ধীর গভীর স্বরে ফিসফিসিয়ে উঠল, "শি হানি, ক্লাম ডাউন, ইটস মি উৎস।" পরিচিত সেই সম্মোহনী কণ্ঠস্বর আর গায়ের চেনা সুবাস চেনার পর এলিজার রুদ্ধ হয়ে আসা শ্বাস-প্রশ্বাস এক নিমিষেই স্বাভাবিক হয়ে এলো। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। নাইট ল্যাম্পের টিমটিমে হালকা আলোয় ভেজা চোখে অপলক তাকিয়ে রইল সে মানুষটার দিকে। সত্যি উৎস। হসপিটাল থেকে ফেরার সময় গাড়ি থেকে এক ঝলক দেখেছিল, তারপর থেকে আর দেখা মেলেনি পুরুষটার। ওফ, এতটা বদলে গেছে লোকটা এই কদিনে। গায়ে আবার সে আগের মতো কালো খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে। চশমার কাচ ঘেঁষে আসা আলোয় পুরুষটিকে কেমন এক স্বর্গীয় রূপে সুন্দর লাগছে। উচ্চ ঠোঁটের কোণে এক চিলতে মায়াবী হাসি ঝুলিয়ে ওর দিকে তাকিয়ে আছে। এলিজা যেন নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। আলতো করে নিজের কোমল হাতটি বাড়িয়ে দিল উৎসের গালে। আঙুলের ডগা দিয়ে ছুঁয়ে দিল দাড়ির আড়ালে ঢাকা পড়া সেই কাঙ্ক্ষিত টোলটা।
উৎসের ঠোঁটের প্রসারিত হাসিটা আরো একটু বিস্তৃত হলো। বাদামি মনির চোখে ফুটে উঠল এক অনন্ত তৃপ্তি, কিন্তু পর মুহূর্তেই এলিজার ভোলাটো মন চমকে উঠল। মস্তিষ্কে বিদ্যুৎ বেগে ভেসে উঠল গত কয়েক মাসের নির্মম দূরত্ব, একটানা কোনো খোঁজ খবর না রাখা আর যোগাযোগ যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখার সেই কঠিন দিনগুলো। এলিজা মনে মনে ফুঁসে উঠে ভাবল, তবে রে বদপুরুষ, কত শখ না! এতদিন ধরে কাঁদানোর পর এখন আবার ভালোবাসা দেখাতে এসেছেন হানি বানিয়ে। দাঁড়া, তোর হানি ঝাড়ার ব্যবস্থা করছি আজ। কোনো কিছু বুঝে ওঠার আগেই এলিজা নিজের সমস্ত শক্তি একত্র করে উৎসকে বুকের উপর থেকে এক ধাক্কা দিল। উৎস তখনও মিষ্টি হেসে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু আকস্মিক এই ধাক্কায় সামলাতে না পেরে পেছনের দিকে খানিকটা হেলে গেল। ও যেন মুহূর্তের মধ্যে একদম বোকা বনে গেল। এলিজা সোজা হয়ে বসে, একরাশ কৃত্রিম রোষ ঢেলে বলে উঠল, এতদিন কোনো খোঁজ খবর নেওয়ার দরকার মনে হয়নি, আর এখন দরদ উঠলে উঠে ভালোবাসা দেখাতে আসা হচ্ছে। বদপুরুষ একটা! নামুন, নামুন আমার বিছানা থেকে এখন। বলতে বলতেই এলিজা বিছানা থেকে নেমে দাঁড়িয়ে পড়ল। উৎস বোকা বনে যাওয়া চেহারাটা সামলে নিয়ে উঠে দাঁড়ালো। হাত দুটো বাড়িয়ে এলিজাকে শান্ত করার স্বরে বলতে চাইল, নীল শোনো, আমার কথাটা একটু শোনো প্লিজ। এলিজা কোমরের হাত দিয়ে মুখ ঘুরিয়ে চেঁচিয়ে উঠল, কি শুনবো, হ্যাঁ? আসার আগের দিন তো মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে সুন্দর করে বাংলাদেশে পাঠিয়ে দিলেন, আর তারপর? তারপর আর আমার কোনো অস্তিত্বই ছিল না আপনার জীবনে, তাই না? উৎস এই কঠিন প্রশ্নের কি জবাব দেবে ভেবে পেল না। তোতলাবার মতো করে আদো বলল, আমি আসলে। এলিজা চট করে তার কথা মাঝপথে থামিয়ে দিয়ে তীব্র ব্যঙ্গাত্মক সুরে বলল, হ্যাঁ হ্যাঁ, আমার সব জানা আছে। আপনি তো ভীষণ বিজি ডক্টর, অন ডিউটি ছিলেন। আমাকে একটা ফোন বা মেসেজ দেওয়ার মতো মূল্যবান কয়েকটা সেকেন্ড তো আপনার সময় হয়নি, আর এখন মাঝরাতে পুতু পুতু করতে এসেছেন। কথাগুলো বলতে বলতে সে উৎসের বুকে হাত দিয়ে হালকা ধাক্কা দিতে লাগলো। উৎস এক পা করে পেছাতে পেছাতে দেওয়ালে গিয়ে ঠেকতে নেওয়ার ঠিক আগ মুহূর্তে এলিজার দুটো হাত নিজের শক্ত মুঠোয় বন্দি করে নিল। ওনার মুখের পর চিরচেনা গম্ভীর ভাবটা এক নিমিষে উবে গিয়ে সেখানে ভর করলো এক করুণ হাহাকার ভরা বিষাদ। সে অত্যন্ত নিচু ও ভাঙা স্বরে বলল, আমি ওই সময়টায় তোর সাথে কথা বলার মতো কোনো মানসিকভাবে সুস্থ অবস্থায় ছিলাম না নীল। কথাটার ভেতর লুকানো সেই আকুলতা আর বুক ভাঙা যাতনা এলিজার সমস্ত রাগের পারদ এক সেকেন্ডে নামিয়ে আনলো। শান্ত হয়ে গেল মেয়েটা। ধীরে ধীরে মাথা তুলে তাকালো উৎসুক চোখের দিকে। হঠাৎই এলিজার স্মৃতিপটে ভেসে উঠল সানায়াদের বাসায় কাটানো সেই মাঝরাতের কথা। উৎস বলেছিল তার কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। এলিজা নিজের হাতটা উৎসের বুকের বাঁ পাশে, ঠিক যেখানে হৃৎপিণ্ডটা ছটফট করে স্পন্দিত হচ্ছে, সেখানে রাখলো। অত মৃদু স্বরে জিজ্ঞেস করলো, কষ্ট হয় আপনার? উৎস ধীরে ধীরে সম্মতিসূচক মাথা নাড়ল। এলিজা উৎসের চোখের ভিতরে বাদামি মনিতে চোখ রেখে বলল, কিসের এত কষ্ট বলুন তো? ওই দিনই তো একই কথা বললেন, কিন্তু আমি এত জিজ্ঞেস করার পরও আপনি কোনো উত্তর দিলেন না। আজ আমাকে একটু বলুন না, কি লুকাচ্ছেন আপনি? উৎসের চেতনার দেওয়াল যেন একটা অদৃশ্য চাবুক এসে পড়ল। সে নিজেকে সামলে নেওয়ার ব্যর্থ চেষ্টা করে একটা শুকনো গলা খাকারি দিল। নিজের চোখ দুটো অন্যদিকে সরিয়ে নিয়ে থমথমে গলায় বলল, তোকে সবকিছু বলা যাবে না, হার্ট। ব্যাস, ওই এক কথায় আবার জ্বলে উঠলো এলিজার মাথার মেজাজ। এত কান্নাকাটি, এত দূরত্ব আর এত বড় ধাক্কা পার করার পরও এই লোকটা তাকে পর করে রাখছে, কথা লুকাচ্ছে। এলিজার মনে মনে ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো। সে এক ফোঁটাও সময় নষ্ট না করে একেবারে বরফের মতো ঠান্ডা ও কড়া গলায় বলে উঠলো, গুড নাইট। উৎস কিছু বুঝে ওঠার আগেই থমকে গিয়ে বলল, মানে? ঠিক তার পর মুহূর্তেই উৎস অনুভব করলো তার আর এলিজার মাঝখানে এক বিশালাকার ব্যবধান তৈরি হয়ে গেছে। যখন উৎসের পুরোপুরি হুঁশ এলো, সে দেখলো কথা বলতে বলতে তার পেছাতে পেছাতে সে কখন যেন ঘর ছাড়িয়ে বাইরের খোলা বেলকনিতে এসে দাঁড়িয়েছে। আর ওদিকে এলিজা ঘরের স্লাইডিং কাঁচের ডোরটি ভেতর থেকে খট করে লক করে দিয়েছে। উৎস দরজার কাছে এসে কাছে হালকা টোকা দিয়ে ব্যাকুল গলায় ডাকলো,
এটা কি করলি তুই হার্ট? দরজা খোল। এলিজা বিছানার দিকে হাঁটতে হাঁটতে নিয়ে নির্বিকার গলায় জবাব দিল, বেশ করেছি। আমাকে কথাটা না বলার শাস্তি এটা। থাকুন আজকে সারা রাত বেলকনিতেই। কথাটা শেষ করেই সে ধপ করে বিছানায় শুয়ে পড়ে উৎসের দিকে পিঠ ফিরিয়ে কাঁথা মুড়ি দিল। উৎস কয়েক মিনিট স্নানুর মতো দাঁড়িয়ে রইল। যা ঘটল তা অনুধাবন করতেই তার বেশ খানিকটা সময় লেগে গেল। অবশেষে কপালে এক হাত চেপে ধরে কপাল চাপড়ানো ছাড়া আর কোনো উপায় রইল না। নিজের জীবন যে এমন মোড় নেবে, বেলকনিতে রাত কাটাতে হবে, এমন অভিজ্ঞতার কথা সে কোনোদিনও স্বপ্নেও ভাবেনি। তবে মনে মনে হাসল সে। জীবনের সব অভিজ্ঞতাই বোধ হয় হওয়া দরকার। উৎস বেলকনির মেঝেতেই ধীর পায়ে বসে পড়ল। পিঠটা দেওয়ালে ঠেকিয়ে তুলে ধরল মুখটা। অনেকক্ষণ কেটে গেল। উৎস উঁকি দিয়ে দেখলো এলিজা ঘুমিয়ে গিয়েছে। সে আবার আকাশের দিকে তাকালো। বৃষ্টির পর রাতের আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে। কালো মেঘের স্তূপ সরে গিয়ে এখন কোটি কোটি তারা জ্বলজ্বল করছে মাথার উপর। উৎসের বাদামি চোখজোড়া আকাশের পানে স্থির হয়ে রইল। সে শূন্য আকাশের দিকে চেয়ে অতি ফিসফিসিয়ে বলল, বলতো আম্মু, আমি কি করে ওই বোকা মেয়েটাকে সত্যিটা বলি? কি করে তাকে বলি যে সে আমার কাছে ছুটে আসতে চেয়েছিল, কিন্তু কিন্তু আমাদের চারপাশের পরিস্থিতি তাকে আসতে দেয়নি। আবারও আমায় তার থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছিল। অনেক, অনেক দূরে। বলতে বলতে উচ্ছের স্বরটা বুঝে এলো। গলার কাছটায় এক দলা কান্না থেকে আটকে গেল। কষ্টে সৃষ্ট একটা ঢোক গিলে সে আবার আকাশের দিকে তাকিয়ে বের করলো, এটা জানার পরও কিভাবে তা সহ্য করবে বলো? ও যে সহ্য করতে পারবে না, ও পাগলামি করবে, নিজেকে দোষ দেবে, কষ্ট পাবে, ভেঙে পড়বে। আর ওই কান্না আমি সহ্য করব কি করে আম্মু? পারবো না তো আমি। তাই তো কিছু বলি না ওকে। কিন্তু ও তো আমার এই অবুঝ নীরবতাটুকুকে স্রেফ জেদ মনে করে কিচ্ছু বুঝতে চায় না। বড্ড নিঃস্ব আর অসহায় শোনালো উৎসের কণ্ঠস্বরটা। রাতের নির্জন বাতাসে সেই কথাগুলো হাওয়ায় মিলিয়ে গেল। আর ঠিক তখনই উৎসের স্মৃতির পাতায় দাউ দাউ করে ভেসে উঠল তাসনিম বেগমের কথাগুলো। তখন হসপিটালে তাসনিম বেগম উৎসকে টানতে টানতে নিজের কেবিনে নিয়ে গিয়েছিলেন। দরজার লক আটকে দিয়েই তিনি ক্ষোভে ফেটে পড়েছিলেন। উৎসকে উদ্দেশ্য করে চরম ক্ষুব্ধ কণ্ঠে জিজ্ঞেস করে উঠেছিলেন, কিভাবে, কি উৎস? Cannot you control yourself? She had a miscarriage back then, and now she is pregnant again. Do you even realize? কত বড় রিস্ক আছে এটাই? ইনফেকশন হয়ে যেতে পারতো। তুমি নিজে একজন ডক্টর হয়ে এত বড় ভুল করলে। উৎস তখন নিস্তব্ধ হয়ে একটা চেয়ারে বসে পড়েছিল। দুহাতে নিজের ঘন চুলগুলো শক্ত করে খামচে ধরে মাথা নিচু করেছিল সে। কি বলবে সে? ওনার এই ধারালো তীরের মতো ধেয়ে আসা সত্যিগুলোর সামনে কোনো অজুহাত দেওয়ার মতো ক্ষমতা তার ছিল না। সত্যি তো, এত বড় ভুল কিভাবে হয়ে গেল তার হাত দিয়ে? সেদিন সেই বিষাদময় রাতে এলিজার আকুলতা আর ব্যাকুল জোরাজুরিতে সামনে সে নিজের সমস্ত যুক্তি আর হুঁশ হারিয়ে ফেলেছিল। ওর নিজের বোবা অনুভূতির কাছে মাথা নোয়াতে গিয়ে এমন চরম বিপদের মুখে দাঁড় করিয়ে দিল মেয়েটাকে। নিজের উপর এক তীব্র ধিক্কার আর অপরাধ বোধে ছেয়ে গেল উৎসের মন। তাসনিম বেগম একটা দীর্ঘশ্বাস ফেললেন। ওনার রাগের তীব্রতা খানিকটা কমে এলো। তিনি শান্ত কিন্তু ভারী গলায় জিজ্ঞেস করলেন, আগে বোনটার বয়স কত ছিল? উৎস বুক চিরে এক বিশাল দীর্ঘশ্বাস ছাড়ল। চোখ দুটো বুজে অতি নিচু স্বরে উত্তর দিল, 3 উইকস। তাসনিম বেগম আর একটা শব্দ উচ্চারণ করলেন না। তিনি খুব ভালো করে বুঝতে পারলেন এই পুরনো ক্ষতটা মনে করিয়ে দেওয়া মানে উৎসের কলিজায় নতুন করে ছুরি চালানো। ঢাকা শহরের সকালটা আজ এক অদ্ভুত আর ভারী বিষণ্ণতার চাদরে ঢাকা। জুলাইয়ের আকাশে যেন ধূসর মেঘের ঘনঘটা। বাতাসে এক ধরনের থমথমে অস্বস্তি। গ্রীষ্মের তীব্র দাবদাহ আর বর্ষার মেঘের খেলায় চারপাশের বাতাস ভারী হয়ে আছে। যেন অদূর ভবিষ্যতে কোনো এক বিশাল ঝড় আসার নীরব পূর্বাভাস। রাস্তার যানজট কিংবা ব্যস্ত শহরের চিরচেনা কোলাহলও যেন এই কুয়াশাচ্ছন্ন ও আর্দ্র ধোঁয়াশার নিচে কিছুটা নিস্তেজ, নিথর হয়ে থমকে গেছে। পিচঢালা রাস্তার উপর ধূলিকণাগুলো এক অচেনা নিস্তব্ধতায় জমে আছে।
আর ইট কাঠের এই যান্ত্রিক নগরে এক থমথমে নীরবতা বিরাজ করছে। এমন এক গুমট ও ভারী আবহাওয়ার বুক চিরে কাঙ্ক্ষিত সেই অচেনা নির্জন জায়গাটির সামনে এসে দাঁড়ালো উৎস। বহু আকাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত সেই দরজার সামনে পৌঁছতেই যেন তার সাবলীল পাজরা এক মুহূর্তের জন্য থমকে গেল। হৃদস্পন্দনে ক্ষণিকের জন্য এক অচেনা আলোড়ন, কিন্তু পর মুহূর্তেই ঢাকা পড়ল তার কঠিন গাম্ভীর্যের আড়ালে। উচ্চ ধীর ও সুনির্দিষ্ট পদক্ষেপে ডান হাতটি বাড়িয়ে দিল দরজার হাতলে। জংধরা বা পুরনো কাঠের ভারী দরজাটি হালকা শব্দ করে ধীরে ধীরে খুলে যেতেই বাইরের ঘুমট আকাশের ফাঁক গলে আসা এক ফালে ম্লান তির্যক রোদ যেন এক লাফে ঘরের স্যাঁতসেঁতে অন্ধকারের মাঝে ধূপ করে ছড়িয়ে পড়ে মেঝেতে গিয়ে লুটোপুটি খেতে লাগলো। ঘরের ভেতরে সেই ভ্যাপসা দীর্ঘদিনের জমানো অন্ধকার আর ধুলোবালি ভেদ করে একটা অত্যন্ত দুর্বল ফ্যাকাশে অথচ অদ্ভুত এক ভরাট ও গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। কে? কে ওখানে? কণ্ঠস্বরে বার্ধক্যের ছাপ আর শারীরিক দুর্বলতা স্পষ্ট, তবুও তাতে লুকিয়ে ছিল এককালের সেই প্রতাপশালী আভিজাত্য। উৎস থমকে দাঁড়ালো না। ওনার ঠোঁটের কোণে এক তপ্ত রহস্যময় ও তীক্ষ্ণ হাসি খুলে গেল। ঘরের ভেতরের ধূলিকণা ও এক ফালি আলোর রেখা টপকে সে মেঝের ওপর বসা নিঃসঙ্গ লোকটার দিকে খানিকটা এগিয়ে গেল। ধীর পায়ে কাছে গিয়ে লোকটার একদম মুখোমুখি দাঁড়িয়ে ঈষৎ ঝুঁকে পড়ল সে। উৎস নিজের কণ্ঠস্বর একদম নিচু করে ফিসফিসিয়ে বলে উঠল, লং টাইম নো সে, ফাদার। চলবে।